হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? সিনে আড্ডা উইথ ওয়াসিম চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা ভালো আছো। তো আজ যেটা নিয়ে আমি কথা বলতে চলেছি সেটা হচ্ছে প্রজাপতি 2। হ্যাঁ, প্রজাপতি 2 নিয়ে আমি আজকে কথা বলতে চলেছি। তো সিনেমাটা কেমন লাগলো, কোন দিকগুলো ভালো লাগলো, কোন দিকগুলো খারাপ লাগলো, রিভিউ করতে চলেছি আজকে প্রজাপতি 2কে নিয়ে। আমি বলে রাখি, আমি অ্যাজ এ দেব ফ্যান, অ্যাজ এ জিৎ ফ্যান হিসেবে আমি দেবদাকেও ভালো লাগে, আমি জিৎদাকেও ভালো লাগে, নো ডাউট। বাট আমি কোনো দেব ফ্যান হিসেবে যে আমি সিনেমাটাতে প্রচুর তারিফ করব বা প্রচুর প্রচুর আমি যেগুলো খারাপ দিক সেগুলোকেও বলবো প্রচুর ভালো হয়েছে, মানে আমার যেগুলো ব্যক্তিগতভাবে বা খারাপ লেগেছে সেগুলোকেও যদি আমি বলি ভালো লেগেছে, তাহলে এটা কিন্তু সেরকম আমি কোনো কিছুই করতে চলিনি। কেননা আমার কাজ হচ্ছে তুলে ধরা, যেগুলো খারাপ দিক সেগুলোকে তুলে ধরা, সেগুলোকে নিয়ে বলা। এবার ভালো দিক খারাপ দিক যদি বলি, হচ্ছে প্রতিটা রিভিউয়ারের বা প্রতিটা অ্যাজ এ অডিয়েন্সের হচ্ছে ব্যক্তিগত ব্যাপার। অনেক সিন রয়েছে যেটা অনেকের ভালো লাগে, অনেক সিন রয়েছে যেটা অনেকের খারাপ লাগে। এবার যেটা দেখে তার ওপর বিষয়টা ডিপেন্ড করে, অ্যাজ এ অডিয়েন্সের ওপর বিষয়টা ডিপেন্ড করে। সিনেমাটা ঠিক সেই ঠিক দিকটা ঠিকভাবে বলবো, যেটা সিনেমাটার ভুল হয়েছে বা দরকার ছিল না সেটাকে আমি সেরকমভাবে বলবো। যে সিনেমাটা যদি আমি লজিক্যালভাবে বলি, মানে যারা সিনেমাটাকে লজিক্যাল হিসেবে নেবে, খুব বুদ্ধি খাটাবে বা খুব ভেবে চিনতে যদি কেউ দেখতে যায় বা খুব যদি সিনেমা হলে গিয়ে খুব একটু মাথা খাটায়, তার কিন্তু সিনেমাটা ভালো লাগবে না। অনেক কিছু সিন মনে হবে যে কেন এগুলোর কি দরকার ছিল, যদি লজিক্যালি বলি সিনেমাটাকে কেন হলো, কিসের জন্য হলো। বা এখনকার জেনারেশনের যারা অডিয়েন্স আছে তারা তো ভাই এত ইমোশনাল বা ফ্যামিলি ড্রামা পছন্দ করে না, বা যারা কাজ নিয়ে বেশি পড়ে থাকে তারা তো ফ্যামিলি ড্রামা মানে ইমোশনাল পছন্দ করবে না, যদি আমি লজিক্যালি বলি কথাটা। এই বিষয় যেটা হচ্ছে, আমি কথাটা যদি ইললজিক্যালভাবে বলি তাহলে প্রথমেই বলবো যে সিনেমাটা কিন্তু ভালো সিনেমা, ভালো মানে আমি যদি মাথা যদি না খাটাও তাহলে সিনেমাটা তোমার ভালো লাগবে বা তোমাদের ভালো লাগবে, ঠিক আছে। কিন্তু যদি মাথা খাটাতে যদি হয় তাহলে তোমাদের কিন্তু এই সিনেমাটা কিন্তু অনেক অনেক জায়গায় লাগবে, যেরকম মানে তাহলে অনেক মনে হবে যে কেন এলো এই সিনগুলো, থাকার কোনো দরকার ছিল না, থাকলেও কোনো অসুবিধা নেই, হঠাৎ করে কী থেকে কী হয়ে গেল, কী থেকে কী হয়ে গেল হঠাৎ করে, এই যে চলছিল একটা হঠাৎ করে কী ঢুকিয়ে দিল, এরকম অনেক মনে হবে। বাট আমি যদি ইললজিক্যালভাবে সেই সিনেমাটাকে যদি দেখি, অত মাথা যদি না খাটাই, দারুণ। মানে এখানে আর কমেডির যে মশলাটা একদম দারুণ অনুপাতে আছে বা ভালো বা ঠিকভাবে রয়েছে। বাট এখানে যেটা মনে হয়েছে যে যদি মাথা যারা খাটিয়ে দেখতে যাবে, তোমরা তোমরা হল থেকে বেরিয়ে ছাড়া আসা তোমাদের কোনো উপায় নেই, কেননা ভালো লাগবে না। কারণ হয়তো হয়তো মনে হবে বা দেখেও একটা ফিল হবে যে কী দেখলাম, সেরকম একটা সিরিয়াল মনে হবে, এটা মনেই হবে। আমি সব কথা বলেছি, তুমি মাথা লিড রোলে অভিনয় করেছে সেটা হচ্ছে দেব আর মিঠুন চক্রবর্তী। আর সিনেমাটাতে যে যারা মানে এটা হচ্ছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের একটা ব্যানারে বানানো হয়েছে, বেঙ্গল টকিজও যুক্ত আছে। আর যদি বলি এখানে কিন্তু যে ডিরেক্টর সেটা হচ্ছে অভিজিৎ সেন, আর প্রয়োজনত দায়িত্ব তো আছে তো প্রণব কুমার গুহ, ঠিক আছে। আরও অনেকে দেব রয়েছে, আরও অনেকে রয়েছে যারা প্রয়োজনের দায়িত্বে রয়েছে। যাই হোক, তো এবার হচ্ছে সিনেমাটা কেমন। দেব যদি আমি বলি, দেবের যেখানে ভূমিকাটা যেটা রয়েছে, দেব হচ্ছে ক্যারেক্টারটা যেটা শুরুটা যদি আমি বলি, বা দেব হচ্ছে একটা সেফ, লন্ডনের সেফ, লন্ডনে হচ্ছে একটা সেফের একটা সিঙ্গেল ফাদার, লন্ডনে একটা সেফের কাজ করে হচ্ছে দেব। দেবের একটা মেয়ে রয়েছে। তো দেব যেটা হচ্ছে সেটা হচ্ছে যে রান্নার সুযোগ পেলে কোনোদিনও ছাড়ে না ছেলে, রান্নার সুযোগ পেলে সে ফাটিয়ে করবে, আর কিছু হোক বা না হোক, দেবের ক্যারেক্টার। তো দেবকে আমি যদি বলি তাহলে ওই সেমই লেগেছে। খুব যে মানে আমি ইউনিক ক্যারেক্টার দেবে তা নয়, বাকি যেই এমনি পাঁচ ছটা যে ফ্যামিলি ড্রামা সিনেমা করেছে সেরকমই এই সিনেমাটাও। তবে ভালো লাগবে, অ্যাজ এ হিরো ঠিকই আছে। তো তো ভালো লাগে। খারাপ দিক দেবের আমার যেটা লেগেছে, নাচটা একটু প্র্যাকটিস করা দরকার সত্যি। মানে নাচটা একটু মানে কোরিওগ্রাফার যারা রয়েছে, হতে পারে দেবকে কেন এরকম ডান্স দেয় বা দেব কেন খুলে ডান্স করে না, মানে একটুখানি মন প্রাণ খুলে। আমরা যদি অঙ্কুশকে দেখি, অঙ্কুশের মধ্যে কিন্তু ওই ভাবটা কিন্তু আজকে যে নাচের জেলাটা যদি আমি শুরু থেকে যদি দেখি, কানামাছি থেকে যদি আমি আজ পর্যন্ত দেবের এই অঙ্কুশের যে নারী চরিত্র বিজয় জটিল যে সিনেমাটা রিলিজ হচ্ছে ওই পর্যন্ত যদি দেখি, অঙ্কুশের ডান্স পারফরমেন্স যদি বলি তাহলে সেম রয়েছে, সেম রয়েছে, মানে একটু চেঞ্জ হয়নি নাচের দিক থেকে। অঙ্কুশ একটা দারুণ নাচে,
আমি বলছি না দেবকেও মানে মানে সবার সব আলাদা আলাদা গুণ থাকে, আমি বলছি না যে দেবকেও ওরকম নাচতে হবে, বাট ভালো একটা ডান্স পারফরমেন্স করা দরকার। আমি শুধুমাত্র এই সিনেমাটার জন্যই বলছি না, আমি যদি খাদান দেখি বা আমি যদি রঘু ডাকাত দেখি, সেরকমই যে কিছু আহামরি প্রচুর নাচ রয়েছে দেবে তা কিন্তু নয়। আমি এটা ব্যক্তিগতভাবে এটা বলছি, আমি এটা ব্যক্তিগত আমার মতামত। কেননা আমি যদি রোমিও দেখি বা আমি যদি আরও যে সিনেমাগুলো করেছে চ্যালেঞ্জ বলি, ওখানে যে মানে আরও দেবের যে আগের সিনেমাগুলো যদি বলি, তাহলে ওখানে যে পাগলু ওই যে নাচগুলো দেবেন না, দারুণ দারুণ, ঠিক আছে। আর দেবের মধ্যে যেটা রয়েছে সিনেমাটা দেখে বললাম যে দেব মানে যে একটা পুরুষ মানুষ একটা ফিল হচ্ছে, বাট ওই যে ওই চিকনা ব্যাপারটা এটা রয়েছে না, সেটা কিন্তু নেই। ওই পাগলু যুগটা কিন্তু দেবের কোথাও কি এটা হারিয়ে গেছে। আমি যে বয়সটা বেড়েছে, ঠিক আছে, ওই জন্য এরকম লাগছে না, ওটা নেই। আমি ওটার জন্য কথা বলছি না, আমি আমি আমার যে কথা বলার বক্তব্যটা হচ্ছে দেবের নাচটা একটুখানি ভালো হওয়া দরকার, ঠিক আছে। এখানে ওই যে নাচটা ওই যে সিনে যেটা আছে, যে দেব মিঠুন চক্রবর্তী আর যে দেবের যে বাচ্চাটা যেটা রয়েছে সেটা হচ্ছে ওই যে বাসের যে ওপরে ছাদে, আমরা যে লন্ডনে শুটিংটা করা হয়েছে, লন্ডনের যে ওই যে বাস মানে যে দুতলা বাসগুলোর ওপরে যে মানে যে নাচটা করছে, এখানে এই নাচটা কোনো দরকার ছিল না। কারণ আমরা যদি প্রজাপতিতে যদি দেখি, মানে এমন নয় যে খারাপ লাগছে, বাট এমনও নয় যে খুব ভালো বা খুব সুন্দর, মানে ঠিক আছে এটা আনন্দ করে এটা নাচছে, বাট আমরা যদি প্রজাপতিতে দেখি যে গানগুলো হয়েছে প্রজাপতি পার্ট ওয়ানে, যদি আমি প্রজাপতি পার্ট ওয়ান সেরকমভাবে দেখিনি, তবে যেটুকুনি সিনস যেরকম এসছে, গানটা একবারে চলে গেছে, প্রতিটা সিন ওয়াইজ মানে গানটা হয়েছে, কোনো নাচ ছিল না। হতে পারে এখানে ওরামই করতে পারতো, কেন ফালতু সিনেমা হচ্ছে যেন যেচে পড়ে জোর করে নাচানো হচ্ছে দেবকে, ঠিক আছে। বা আরও আমি যে মায়েস যেখানে যে গানটা আছে সেখানেও দেখলাম নাচটা ঠিক আছে, বাট সেই ফিলটা আসছে না যেই ফিলটা দেবের যে আগের যে পুজোর গানগুলো রয়েছে সেখানে যেই ফিলটা আসতো। যাই হোক, হতে এটা আমার ব্যক্তিগত মতামত, অনেকের ভালো লাগতে পারে, ঠিক আছে। আমি অবশ্যই দেব ফ্যান, মানে আমি অ্যাজ এ দেব ফ্যান হিসেবে রিভিউ করছি না, আমি অ্যাজ এ অডিয়েন্স হিসেবে রিভিউ করছি, আমার দেবদাকে ভালো লাগে ওটার জন্য নয়। যাই হোক, তো আমার এটা লাগলো দেবদাকে নিয়ে। এরপরে যদি আমি বলি অনুমেঘা, মানে এখানে যে দেবের যে মেয়ের ক্যারেক্টারটা যেটা করেছে, এখানে দেব সিঙ্গেল ফাদার, আগেই বললাম। তো এখানে যে অনুমেঘা যে দেবের যে মেয়ের ক্যারেক্টার অভিনয় করেছে, তো হচ্ছে কোনো দরকার ছিল না ভাই, কোনো দরকার ছিল না ক্যারেক্টারটাকে দেওয়ার। আমি এটা বলছিলাম যে ভালো অভিনয় করেনি কি ভালো করে ফোটাতে পারেনি এরকম কিছু ব্যাপার নয়। মেয়েটা অনুমেঘা যে মেয়েটা আছে না, খুব ট্যালেন্টেড, দারুণ অভিনয় করেছে, বাট ওকে না থাকলেও এটা যদি ইমাজিন করা যায় সিনেমাটা কিন্তু চলতো। হ্যাঁ, এবার অনেকে বলবে যে আরে পার্ট ওয়ান থেকে এটা বেশি ভালো করার জন্য পার্ট টুটাকে বানানো হয়েছে, আমি ওটা বলছি না। ইমাজিন করে দেখো তোমরা, যদি অনুমেঘা না থাকতো, মানে যে বাচ্চা মেয়েটা যদি না থাকতো, তখন তো বাচ্চাটা মাইন্ড চলতো। এখানেও যদি বাচ্চারও যদি কোনো সিন যদি না দেওয়া হতো তাহলেও কিন্তু হতো না, কেননা বাচ্চার সিনটা রাইটার সেরকমভাবে ফুটিয়ে তুলতে পারেনি। যে কোনো ক্যারেক্টার মানে দেব আর মিঠুন চক্রবর্তী ছাড়া এখানে কোনো ক্যারেক্টার রাইটার সেরকমভাবে ফুটিয়ে তুলতে পারেনি, যদি আমি এটা লজিক্যালি বলি। সেই মনে হবে সবাই কেমিও, দেব আর মিঠুন চক্রবর্তী ছাড়া সবাই কেমিও করতে এখানে এসছে, কয়েক মিনিটের জন্য এসছে, অভিনয় করেছে, চলে গেছে। সেই তালিকার মধ্যে পড়ছে অনুমেঘাও, মানে খুব সুন্দর অভিনয় করেছে মেয়েটা খুব সুন্দর অভিনয় করেছে, যে থ্যাংক ইউ এরকমভাবে খুব সুন্দরভাবে কথা কথা বলছে, কেন যেহেতু ও লন্ডনে পড়াশোনা করেছে, ঠিক আছে, একটা বিদেশিয়ানা ভাব রয়েছে মেয়েটার মধ্যে, তো খুব সুন্দর করেছে অভিনয়, খুব সুন্দর ভালো করেছে। বাট কেন ওই বয়সে অভিনয় করাটা কোনো চারটিখানি ব্যাপার নয়, তো ভালো করেছে, কিন্তু দরকার ছিল না কোনো ক্যারেক্টারটা, আরও দিতে পারতো ওই ক্যারেক্টারটা, বাচ্চা মেয়েটার ক্যারেক্টারটা একটু দিতে পারতো, সেখানে রাইটারের কোনো আমি তো ভাবি কোনো গণ্ডগোল আছে, ঠিক আছে। কেননা সেরকমভাবে ফুটিয়ে তুলতে মানে পারেনি, মানে এটাও মনে হচ্ছে খারাপ লাগেনি যেটুকুনি করেছে, অথবা এটুকু মানে এদিক অন্য দিক দিয়েও যদি আমি ভাবি সিনেমাটাতে, মানে ওর ক্যারেক্টারটা যদি নাও থাকতো তাও কোনো ফারাক পড়তো না। যাই হোক, এটা আমার ব্যক্তিগত লেগেছে, অনেকের ভালো লাগতে পারে, আমি এটা আমার মত বললাম কিন্তু। হ্যাঁ গাইস, যাই হোক, একটুখানি আগে এগোনো যাক। তো এবার যদি আমি বলি তাহলে হচ্ছে মিঠুন চক্রবর্তী, আপনাদের ক্যারেক্টারটা অনেক ভালো লেগেছে, এমজির ক্যারেক্টারটা পার্ট ওয়ানও ভালো লেগেছে, বাট আমার কাছে একটাই কোয়েশ্চেন, উনি এরকম ক্যারেক্টার আর কতদিন করবেন? একটাই কোয়েশ্চেন আমার, উনি এরকম ক্যারেক্টার কতদিন করবেন? আমি এটা বলছি না যে ক্যারেক্টারটা মানে খুব ভালো অভিনয় মানে করেনি, খুব ভালো অভিনয় করেছে, খুব সুন্দর অভিনয় করেছে,
ওনার ক্যারেক্টারটা যে ইমোশনাল সিনগুলো রয়েছে খুব ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে, মানে খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছেন উনি। মানে যখন একটা সিন আছে যেখানে মেয়েটা এলো বাড়িতে, মানে মেয়ে আর তার বাবা এলো, মানে দেব আর অনুমেঘা যখন এলো বাড়িতে, তখন মিঠুন বলছে যে মা এলি, ঠিক আছে, মানে কতদিন দেখিনি আমি মাকে, এরকম একটা সিন আছে। তো এই যে ওই যে সিনটা, মানে ইমোশনাল, চোখ দিয়ে জল বেরিয়ে এসে গেল, বা শেষের যে ইমোশনাল সিনগুলো, সেকেন্ড হাফে যে ইমোশনাল সিনগুলো আছে, তো ওই যে ইমোশনাল সিনগুলো জাস্ট দারুণ। এমনকি ওই যে উনি যে কমেডিটাও দারুণ, মানে মিঠুনের মধ্যে কিন্তু যে আগে যে মিঠুনের মধ্যে যে কমেডি ভাবটা থাকতো না, ঠিক সেরকমই আছে, যে ভোগাম্মা হয়ে যাবে। বা একটা সিনে যখন দেবের যখন এখানে জামাইবাবু যখন ফোন করেছে মিঠুন চক্রবর্তী, একটু হালকা স্পয়লার হয়ে যাচ্ছে, বাট এটা এমন কোনো খাস কিছু নয়, তাই এটা বলে দিচ্ছি, যে মিঠুন চক্রবর্তীকে যখন ফোন করেছে তখন মিঠুন চক্রবর্তীকে বলছে যে কি শালাবাবু, বলছে শালাবাবু নয় শ্বশুর মশাই। তো এই যে অভিনয়, মানে এই যে ডায়লগ ডেলিভারিটা এটা রয়েছে না মিঠুন চক্রবর্তীর সেরা। ওনাকে ইন্ডাস্ট্রি অ্যাকশন সিনেমা কেন দেয় না? আমি বলছি না যে অ্যাকশন সিনেমা বলতে গেলে প্রচুর মার্কাটারি, ঠিক আছে, কেননা আজকের দিনে যদি দেয়, অমিতাভ বচ্চনকে যদি কালকিতে দেখে নিই, দারুণ অভিনয় করেছে, কিন্তু অ্যাকশন সিনেমা কিন্তু মানুষটা এই বয়সে এসেও কিন্তু অ্যাকশন করছে। রজনীকান্তকে জেলারে যদি বলি, জেলার টুতে যদি বলি, ঠিক আছে, আমার রজনীকান্ত আর অমিতাভ বচ্চন দুজনে মিলে একটা সিনেমা করলো, যদি ওটা অ্যাকশন ছিল না সেরকম, তবে যদি জেলার যদি তুলে নিই আর রজনীকান্তের আর অমিতাভ বচ্চনের যদি আমি কালকি দেখি, তাহলে দারুণ অভিনয় করেছে ওখানে। এই বয়সে এসেও অমিতাভ বচ্চন অ্যাকশন, তবে এমজি এটা করতেই পারে। আমি তাও বলছি না, আমি বাদ দিলাম যে এমজি অ্যাকশন করছেন না, অ্যাকশন সিনেমাতে থাকা তো দরকার একটা। কি যেমন সাউথে যদি আমি বলি, ওখানে যে প্রকাশ রাজ, কেজিএফ চ্যাপ্টার 2 এর কথা যদি একটু মনে করো, প্রকাশ রাজ পুরো সিনেমাটা কিন্তু বলছে, ন্যারেট করছে। ওই ধরনের ক্যারেক্টার যদি আজকে এমজি পায়, আমি বেঙ্গল ইন্ডাস্ট্রির কথা বলছি, কেন সাউথের কথা বলছি না, সাউথে কিন্তু এমজি অলরেডি কিন্তু জেলার 2-তে নাকি আছে শুনছি। তারপরে নাকি বলছে নাকি ফৌজি বলতে গেলে প্রভাসের একটা সিনেমা, আপকামিং সিনেমা আসছে সিনেমাটা, তো ওখানেও নাকি কী বলে এমজি রয়েছে। আমি আমাদের ইন্ডাস্ট্রির কথা বলছি, হতে পারে কি ইন্ডাস্ট্রি মানে ভয় পাচ্ছে, কারণ এখন দেবজিৎ ছাড়া কেউ অ্যাকশন নতুন মুখ করার সুযোগ পাচ্ছে না, বা প্রসেনজিৎ এমনকি অ্যাকশন করা বন্ধ করে দিয়েছে টোটালি, ঠিক আছে। এবার যদি বলি চন্দ্রানী প্রসেনজিৎ তো করলেন, আমি ওই জনারের অ্যাকশন সিনেমা বলছি না, আমি বলছি না মার্কাটেরই একটা অ্যাকশন সিনেমার কথা বলছি। সেই ধরনের সিনেমা মানে উনি করা একদম ছেড়ে দিয়েছেন, আমি করবেন নাকি আমি জানি না। তো এখানে যে মানে এমজি কিন্তু ওই ধরনের ক্যারেক্টার ডিজার্ভ করে। আর কেজিএফ চ্যাপ্টার প্রকাশ রাজ যেরকম একটা ক্যারেক্টারের জন্য অভিনয় করেছে, মানে জাস্ট সিম্পল একটা অভিনয়, আমাকে অ্যাকশন ওনাকে করতে বলছি না, কিন্তু একটা বড় একটা সিনেমাতে, যেমন একটা খাদানে যদি উনি থাকতো, ধরুন সিনেমাটাকে ন্যারেট করছে উনি, বা কী বলে অন্য ক্যারেক্টার, মানে এটা জাস্ট মনে হলো এটা আমার, অন্য ক্যারেক্টারে যদি উনি থাকতেন, অ্যাকশনও করতে হবে না, একটা ক্যারেক্টার যেটা উনি থাকলো মানে জাস্ট করছে, এরকম একটা যদি ক্যারেক্টার থাকতো তাহলে অসুবিধা ছিল না। মানে অ্যাকশন সিনেমাতে একটা অ্যাকশনও করতে হবে না, উইদাউট অ্যাকশনও যদি থাকতো তাহলে অসুবিধা সেরকম ছিল না। বাট ওনাকে এই ধরনের সিনেমাতে খারাপ তো লাগে না, বাট এটা একটা আফসোস লাগে, একটা অ্যাকশন টাইপ, মানে একই জোনার। আমরা যদি প্রজাপতি পার্ট 1 থেকে যদি দেখি, উনি সেই একই ধরনের সিনেমা করে আসছে, মাঝখানে শাস্ত্রী আরও অনেক ধরনের সিনেমা করেছে, কাবুলিওয়ালা যেটা রয়েছে, বাট প্রজাপতি পার্ট 2 পর্যন্ত ননস্টপ কিন্তু বেঙ্গল ইন্ডাস্ট্রিতে কিন্তু উনি একই অভিনয় করে আসছেন, বা ওনাকে একই অভিনয় করার সুযোগ দেওয়া হচ্ছে। আমার তো মনে করি না এমনি যদি কোনো একটা বড় অ্যাকশন সিনেমা পায়, যদি উনি করার মতো যদি হয়, উনি করবে না, উনি রিজেক্ট করে দেবে, আমার তো মনে হয় না। যাই হোক, যদি উনি ভেবেচিন্তে এখন সিনেমা করছেন, ঠিকই আছে, একদম পারফেক্ট। তো এরপরে যদি আমি বলি বাকি ক্যারেক্টারগুলো, ইদিকা পলের কথা যদি বলি, এখানে হচ্ছে ইদিকা পল, যে হচ্ছে দেবের এখানে মেন লিড চরিত্র অভিনয় করছে সিনেমাটার হাইপ ক্রিয়েট করার জন্য, কেননা 2-3 মিনিটের বেশি ওনার কিছুই ভূমিকা নেই, উনি একটা গান শ্যুট করার জন্য এসছে আর বাচ্চাটাকে জন্ম দেওয়ার জন্য এসছে, ঠিক আছে, কিন্তু তারপরে ভ্যানিশ হয়ে গেছে। এবার ভ্যানিশ কোথায় হয়েছে, কী হয়েছে, তার জন্য জানতে গেলে তো আপনাদেরকে তো সিনেমা হলে যেতে হবে, সিনেমাটা দেখতে হবে। আর এইটুকুনির জন্যই মনে এসছে ওনাকে, এইটুকুনির জন্যই আর কি কী বলে মানে সিনেমাটা আর কি অফার করা হয়েছে। কেন করেছে আমি মানে মাথা মুন্ডু কিছু ঢুকছে না আমার, কেন করেছে। হ্যাঁ সত্যি, আমি বলছি না যে খাদান বা রঘু ডাকাত কেন করেছে, আমি বলছি এই সিনেমাটা কেন করেছে, কারণ খাদান রঘু ডাকাত যদি বলি দারুণ, যেটুকুনি সিন দেওয়া, যেরকম একটা মেন ক্যারেক্টারটার ডেপথ ছিল ক্যারেক্টারের মধ্যে,
আমার রঘু ডাকাতেও কিন্তু যেটা মনে হয় যে ইদিকা পল যদি না থাকতো তাহলে সিনেমাটা কোনো ইম্প্যাক্ট পড়তো না। সরি, ইদিকা পলকে জোর করে ঢোকানো হয়েছে, এখানে জোর করে ঢোকানো বলবো না, বাট এখানে ক্যারেক্টারটা যদি নাও থাকতো এমন কোনো ফারাক পড়তো না। আমি পার্ট ওয়ানে যদি নায়িকা যারা ছিল, ঠিক আছে, আপাতত আমার মনে পড়ছে না নায়িকাটার নাম, তো সেই নায়িকাটা যদি এই সিনেমাটাতে থাকতো পার্ট টুতে, ঠিক আছে, সিনেমাটা কিন্তু জমতো। মানে এমন নয় যে সিনেমাটা চলতো না। ইদিকা পলকে যেটুকুনি দেওয়া হয়েছে ভালোই করেছে। একটা গান আছে হাসলি কেন বল, দারুণ গানটা জিৎ গাঙ্গুলি গেয়েছে। তারপরে যে দেবের সঙ্গে যে একটু রোম্যান্টিক সিনে একটু অভিনয় করেছে, ঠিক আছে, তো ওই যেটা হচ্ছে ওইটুকুনিটা দারুণ। এবং তারপরে সিন একটুখানি রয়েছে, ওটা কী কী রয়েছে, কিসের জন্য রয়েছে, ওটা দেখার জন্য আপনাকে হলে গিয়ে সিনেমাটাকে দেখতে হবে, বাট ওইটুকুনির জন্য এটাকে নেওয়া হয়েছে। কেন করেছে আমি সিনেমাটা বুঝতে পারছি না। তারপরে আমি যদি বলি বাকি যারা যারা রয়েছে, এখানে কিন্তু যে ভিলেনের ক্যারেক্টার অভিনয় করেছে, মানে ভিলেন বলতে গেলে কেমিও আমি বলবো, কারণ এখানে দেব মিঠুন ছাড়া বাকি যাদের ক্যারেক্টার রয়েছে সবাই কিন্তু এখানে কেমিওই মনে করেছে। তো এখানে যে অনির্বাণ চ্যাটার্জি যে ভিলেনের চরিত্র অভিনয় করেছে, মানে ক্যারেক্টারটা ঠিক আছে, খুব ভালো ক্যারেক্টার, খুব সুন্দর অভিনয় করেছে, বাট ওখানে যেটা হয়েছে জাস্ট কিছু মিনিটের জন্য ফার্স্ট হাফে ছিল, তার সেকেন্ড হাফ থেকে মানে আস্তে আস্তে ধীরে ধীরে ভ্যানিশ হয়ে গেল। মানে ক্যারেক্টারটি কিসের জন্য এলো, আরে কাজ কি, শুধুমাত্র দেবের কি বিরুদ্ধে, এটুকুনি জাস্ট একটু ছোঁয়ালো, তারপরে ভ্যানিস ক্যারেক্টারটা খুঁজেই পাওয়া গেল না। কেন মানে এই ধরনের ক্যারেক্টার, মানে এটা বলছি না যে ভালো অভিনয় করেনি, খুব ভালোই করেছে, বাট না থাকলেও কোনো ইম্প্যাক্ট পড়তো না সিনেমাটাতে, ঠিক আছে, ভালো করে ফুটিয়ে তোলেনি। মানে আমি চাইছি টাইমিংটা একটু দেওয়া হোক, একটুখানি সময় দেওয়া হোক, ক্যারেক্টারটাকে ভালো করে একটুখানি বিশ্লেষণ করা হোক। হ্যাঁ, আমি ভাবছি একটা ফ্যামিলি ড্রামা বলে এটা 2 ঘন্টা 40 মিনিট না কত মিনিটের একটা সিনেমা, বাট এটা 3 ঘন্টাও করুক, 3 ঘন্টার থেকে বেশি, এটা 3 ঘন্টা 30 মিনিটও করুক, কিন্তু ক্যারেক্টারগুলো অত্যন্ত একটু টাইমিংটাকে বাড়ানো হোক, যাতে বোঝা হোক যে ক্যারেক্টারটা কোথায় আসলে এন্ট্রি হচ্ছে, ক্যারেক্টারটা কত দূর পর্যন্ত গড়াচ্ছে, এটা যাতে অডিয়েন্স ভালোভাবে বুঝতে পারে। হঠাৎ এলো একটা ক্যারেক্টার, হঠাৎ চলে গেল, মানে দেব আর এমজি ছাড়া এখানে কেউ চিরস্থায়ী নয়, সবাই ক্ষণিকের জন্য এসছে দিয়ে চলে গেছে, এক কথায় যদি আমি বলি। তো এরপরে যদি আমি বলি যে বাকি বা আরও যে কাঞ্চন ফাঞ্চন, মানে অম্বরীশ রয়েছে, এখানে অপরাজিতা রয়েছে, খরচ মুখার্জি রয়েছে, সরি আগে যে নামটা বলা উচিত ছিল, দারুণ অভিনয় করেছে উনি সত্যি কথা বলতে গেলে কমেডিটা খুব সুন্দরই করে। এটা মানে আমি একই ধরনের, তবে হ্যাঁ এটা কেউ ইউনিকও নয়, একই ধরনের কমেডি করেছে, বাট এটা খারাপও নয়, খুব সুন্দর অভিনয় করেছে, বাট এই যে একই ধরনের, কিছু ইউনিক কিছুই নেই। আর যদি আমি বলি মানে অম্বরীশ রয়েছে, ওনার ক্যারেক্টারও আর কি মানে সেরকমভাবে জোর দেওয়া হয়নি, ওই জাস্ট বললাম না ক্ষণিকের জন্য এসছে চলে গেছে। আর বাকিরা যারা রয়েছে সেটা হচ্ছে বললাম কাঞ্চন রয়েছে, ক্ষণিকের জন্য এসছে চলে গেছে, মাঝে মাঝে কিছু কমেডি ওনার লাইন রয়েছে, বলেছে কিছু, ব্যাস। এবং কী কমেডি কী লাইন বাকি কোন ক্যারেক্টারে কোন কোথায় এসছে আমাদেরকে কিন্তু সিনেমা হলে যেতে হবে, একটু দেখতে হবে। আর সব থেকে বড় যেই বিষয়টা এটা হচ্ছে পরাণ বন্দ্যোপাধ্যায়, মানে বলে দিলাম, বাস ওনার একটা মানে একটা খুব সুন্দর কেমিও আছে, ক্যারেক্টারটা খুব সুন্দর একটা ক্যারেক্টার, মানে অভিনয়টা খুব সুন্দর করেছে। তো বাস ওটাই, মানে ওনারটা ঠিক আছে, ওনারটা বলা যায় যে ঠিক আছে, ওনার কেমিওটা দারুণ কেমিও, মানে এক কথায় যে কটার কেমিও যদি বলি, মানে কেমিও এক কথায় বলা চলে, এটা আমার মনে করবে না কেমিও কেন বলছি, কেন কেমিও আমি এটাই এই জন্যই বলছি, কারণ না ভাই কিছুক্ষণের জন্য এসে দিয়ে চলে গেছে, বাট বন্দ্যোপাধ্যায়ের কেমিওটা আমি যদি বলি খুব ভালো লেগেছে। ওনার আমি জানি যে উনি থাকা মানে হচ্ছে সামনে যেই থাকুক না কেন অভিনয়, মানে খুব রসিক মানুষ, খুব সুন্দর অভিনয় করে, তো খুব মানে ভালো করেছে অভিনয়টা। তো এই ভালো দিকগুলো লাগলো, আর খারাপ দিকগুলো লাগলো, সেগুলো দারুণ রয়েছে। এবং খরচ মুখার্জি রয়েছে, খরচ মুখার্জি তো এখানে মানে মদ খেয়ে খেয়ে আর কি মানে কমেডি করছে, এত সুন্দর, মানে খুব মানে খুব হাসায়, মানে এমন নয় যে প্রচুর ইউনিক কোনো ব্যাপার, তবে এমন নয় যে কিছু মানে একই ধরনের ইউনিক ব্যাপার কিছু নেই, একই ধরনের কমেডি, তবে খুব মানে ভালো লাগবে। আর সব থেকে বড়ো যেটা হচ্ছে সেটা হচ্ছে ইললজিক্যালভাবে সিনেমাটা দিয়ে রিভিউ করি, খুবই ভালো। তো রেটিং আমি যদি বলি 5-এর মধ্যে আমি 3 দেবো বলি, তাহলে খুব সুন্দর। মানে এখানে যে ইমোশনাল দিকটা রয়েছে সেকেন্ড হাফটা, ফার্স্ট হাফটা মনে হয়েছে কি মানে হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না, সেকেন্ড হাফটা যেটা রয়েছে খুব একটা ইমোশনাল একটা দিক রয়েছে, সাইড রয়েছে, আমি ওটা বলব। এবার যদি বলি ফার্স্ট হাফ যে
সেকেন্ড হাফে একটা ইমোশনাল সিন রয়েছে, তো ওই যে ইমোশনাল সিনটা মানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে, ঠিক আছে। তো ওটা হলে গিয়ে দেখলে ওটা খুব ভালোভাবে বুঝতে পারবেন তোমরা। তো সেকেন্ড হাফে ইমোশনাল দিকটাকে বা ইমোশনাল যেটাকে মানে একটুখানি ফিল হয়, মানে ফার্স্ট হাফ যেটা হচ্ছে কেন আসছে, কে যাচ্ছে, কে আসছে, কোথা থেকে কী হয়ে গেল কিছুই মাথা মুন্ডে বুঝতে পারছি না। সেকেন্ড হাফে যেটা হচ্ছে ভালোভাবে বোঝা যায়, ইমোশনাল দিকটাকে ভালোভাবে ফিল করা যায়, ঠিক আছে। একটা খুব সুন্দর মানে অনেক ইমোশনাল দিক রয়েছে, একটা বাড়ি বিক্রি নিয়ে একটা ইমোশনাল দিক রয়েছে খুব সুন্দর। মানে আমার মধ্যে যারা মধ্যবিত্ত যারা ছেলেরা রয়েছে তারা আরও ভালোভাবে ফিল করতে পারবে। আর এটা ফ্যামিলি ওয়ান টাইম ওয়াচেবল, দেখা যেতেই পারে, মানে খুব সুন্দর। আর একটা জিনিস রয়েছে যেটা হচ্ছে পান্তাকে নিয়ে, হ্যাঁ পান্তা ভাতের কথা বলছি এখানে। পান্তা ভাতকে নিয়ে একটা সিন রয়েছে, খুব সুন্দর সিনটা। এবার কী সিন না সিন ওটা ভালোভাবে কিন্তু বোঝা যাবে সিনেমাটা দেখলে। তো এরকম বলতে পারবো না এখন, কারণ সিনেমাটা না হয় স্পয়লার দিলে যায়নি, সমস্যা হতে পারে ভিডিওটা, মানে ভিডিওটা মানে জাস্ট একই অনেক লং হয়ে গেল। তো এখানে একটা পান্তাকে নিয়ে একটা দারুণ একটা সুন্দর একটা খুব জিনিস তুলে ধরা হয়েছে। খুব সিনটা এটা রয়েছে, পান্তার যে সিনটা এটা রয়েছে সেটা খুব সুন্দর একটা সিন। তো ওটাকে কী বলে, হলে গিয়ে উপভোগ করলে খুবই সুন্দর লাগবে। আর তারপরে যদি আমি বলি সিনেমাটা মানে ভালো দিক যেগুলো বললাম সেগুলো যেগুলো লজিক্যাল, যদি আমি যদি বলি সিনেমাটা কিন্তু অনেকের ভালো নাও লাগতে পারে আমার ব্যক্তিগত মত অনুযায়ী। আর যদি আমি সিনেমাটাতে ইললজিক্যালভাবে যদি আমি রিভিউ যদি করি তাহলে আমি এক কথায় বলবো সিনেমাটা ভালো, এবং অনেকের মানে ভালো লাগবে। ফ্যামিলি নিয়ে গেলে বাবা মা যারা রয়েছে তাদেরকে ভালোই লাগবে। সিনেমাটা ওয়ান টাইম ওয়াচেবল, যেতেই পারো তোমরা, না যাওয়ার কিছুই নেই। বাট এটা ঠিক সিনেমাটার মধ্যে যে খুব জাহামরি কিছু রয়েছে তাও নয়। তবে বাকি যেই মানে যে সিরিয়াল কেন্দ্রিক যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির যে সিনেমাগুলো হয় তার থেকে তো অনেক ভালো, এটা বলতে পারি। ওয়ান টাইম ওয়াচেবল, দেখা যেতেই পারে। এবং সিনেমার তোমরা সিনেমাটাতে দেখেছো নাকি কমেন্ট করো, যদি কোন পোর্শনটা তোমাদের ভালো লেগেছে, কার অভিনয় সব থেকে ভালো লেগেছে, কতটা আমি ঠিক বললাম কতটা ভুল বললাম কমেন্টে জানো। আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবে না। একটা সাবস্ক্রাইব প্রচুর মোটিভেটেড করে, আমি আবারও বলছি সাবস্ক্রাইবটা প্লিজ করো। নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, প্লিজ সাবস্ক্রাইবটা করো, সাবস্ক্রাইব করাটা খুবই দরকার। যাই হোক, আজকে আমি এখানেই শেষ করলাম।